হবে, মানে এটা কি হবে নাকি স্যার? কিরকম বুঝেন স্যার? এই তো আমরা তো আশা করতেছি যে 4 মাসে হওয়ার কথা। তো যেহেতু এখন সরকার ক্লাস শুরু করতে বলে দিছে, সেটা আসলে খুব দ্রুত হইতে পারে, আমরা আশা করতে পারি আর কি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা দেখো আচ্ছা, আমাদের ক্লাস একটা স্ক্রিন শুরু শেয়ার করতে করছি, বলে দিছে, হ্যাঁ। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো নাকি? স্ক্রিনটা দেখতেছো? আমি জি একটা স্যার। স্ক্রিন শেয়ার করছি, দেখো। সবাই তো শুনতে পারতেছো না? নিঝুম, নার্গিস, দেখো। আমরা যে আজকে যে আমাদের মূলত একটা ক্লাস আছে, আমাদের সপ্তম পর্বে একটা ক্লাস আছে। হ্যাঁ, আমাদের সাবজেক্টের নাম হচ্ছে তোমার শর্ট স্টাপল স্পিনিং। আমার এই বইটা যেটা পাবা তোমরা টেক্সটাইল সপ্তম পর্বে এসে, টেক্সটাইল সপ্তম সেমিস্টারে একটা ক্লাস পাবা, এটার নাম হচ্ছে অ্যাডভান্স শর্ট স্টাপল স্পিনিং। আমরা কিন্তু তোমার ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং 1 পড়ছি, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং 2 পড়ছি, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং 3 পড়ছি, তাই না? এখন আমরা কিন্তু আগেই জানি যে ইয়ার্ন মানে হচ্ছে সুতা তৈরির একটা প্রসেস ছিল। আর এখানে দেখো লেখা আছে শর্ট স্টাপল স্পিনিং। আমরা মূলত শর্ট মানে কি জানি, যে শর্ট মানে জানি হচ্ছে ক্ষুদ্র, তাই না? আর আমরা কিন্তু পড়ছিলাম যে স্টাপল ফাইবার কাকে বলে। ইমন, তোমার মনে আছে স্টাপল ফাইবার কাকে বলে? দেখি এখানে কারো মনে আছে কিনা যে স্টাপল ফাইবার কাকে বলে। হ্যাঁ স্যার, মনে আছে স্যার। কাকে বলে একটু বলো তো নেই। স্যার ক্ষুদ্র হ্যাঁ, দৈর্ঘ্যের একক আজকে স্টাপল হ্যাঁ, বলে। এটা শর্ট গুড। স্টাপল। যে এটাই আর কি, ক্ষুদ্র দৈর্ঘ্যের রাশকে কিন্তু আমরা স্টাপল ফাইবার বলি, তাই না? এখন শর্ট স্টাপল মানে হচ্ছে ক্ষুদ্র দৈর্ঘ্যের রাশ, আর স্পিনিং মানে হচ্ছে কি, সুতা। তার মানে ক্ষুদ্র দৈর্ঘ্যের রাশ দিয়ে যে সুতাটা তৈরি করা হয় সেটাকে বলা হচ্ছে শর্ট স্টাপল স্পিনিং। আর আমাদের বইটার নাম যেহেতু অ্যাডভান্স, অ্যাডভান্স মানে হচ্ছে আধুনিক। অ্যাডভান্স শর্ট স্টাপল স্পিনিং মানে কি, আধুনিক ভাবে ক্ষুদ্র দৈর্ঘ্যের রাশটাকে ব্যবহার করে যে আমরা সুতাটা তৈরি করতে পারি। আমরা এটার উপরে কয়েকটা পয়েন্ট নিয়ে একটু আলোচনা করবো। হ্যাঁ, আমাদের তোমরা কিছু দেখতে পাচ্ছ, আমরা হচ্ছে বইটা তোমাদেরকে পরবর্তী ক্লাস থেকে বইটা শেয়ার করে দেখাবো। দেখো এখানে আমরা জাস্ট কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করবো। আমি বিষয়টা just তোমাদের কাছে দেখাচ্ছি, দেখো। আমি একটু স্ক্রিনটা বড় করে দিচ্ছি যাতে তোমরা মোবাইল থেকে স্ক্রিনটা দেখতে পারো। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে র মেটেরিয়াল অ্যাজ এ ফ্যাক্টর স্পিনিং। আসলে স্পিনিং সুতা তৈরির ক্ষেত্রে কিন্তু এই র মেটেরিয়ালটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? আর আমরা যখন এই অ্যাডভান্স শর্ট স্টাপল করতে যাব স্পিনিং সম্পর্কে, দেখো এখানে লেখা আছে ফাইবার ফাইন্যান্স, মানে কি ফাইবারের সূক্ষ্মতা। এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি টেক্সটাইল পড়তে গিয়ে। এই ফাইবারের যে সূক্ষ্মতা, এই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি সবাই পড়ছি, যে ফাইবারের সূক্ষ্মতা কাকে বলে। আর যখন ফাইবারের সূক্ষ্মতার কিছু বিষয় আসে, যেহেতু আমরা এই বইটা সম্পূর্ণ সুতা নিয়ে আলোচনা করা হয়েছে, একটা মডার্ন টেকনোলজি, কিভাবে ক্ষুদ্র দৈর্ঘ্যের রাশটাকে আমরা ফেলে না দিয়ে সেটাকে আমরা সুতা তৈরি করবো। যখন আমরা সুতা তৈরি করতে যাব, একটা জিনিস আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, কয়েকটা গুণাবলী থাকতে হবে এই ফাইবারটার, একটা গুণাবলী থাকতে হবে। দেখো এখানে নিচে একটা গুণাবলী দেওয়া আছে, যদিও ইংরেজিতে দেওয়া আছে কিন্তু এগুলো কিন্তু আমরা সবাই পড়ছি। যেমন দেখো প্রথমটা লেখছে স্পিনিং লিমিট, অর্থাৎ কি, আঁশের হচ্ছে দৈর্ঘ্য, যদি আমরা বাংলা করি আঁশের দৈর্ঘ্য। দেখো লেখা আছে ইয়ার্ন স্ট্রেংথ, তার মানে কি, সুতার শক্তি। ইয়ার্ন ইভেননেস, এটা হচ্ছে বলা হচ্ছে যে যে সুতাটা সেটার হচ্ছে সূক্ষ্মতা। ইয়ার্ন ফুলফিলনেস, অর্থাৎ হচ্ছে কি, সুতা তৈরির জন্য যে প্রয়োজনীয় গুণাবলী সেটা থাকতে হবে। ড্রেপ অফ দ্য ফাইবার, এটা হচ্ছে ঝুলে পড়ার ক্ষমতা। আমরা কিন্তু পড়ছিলাম, মনে আছে তোমাদের, যে 6 সেমিস্টারে পড়ছিলাম যে ড্রপ মিটারের সাথে একটা ফাইবারের, একটা কাপড়ের ঝুলে পড়ার ক্ষমতা, এটা পড়ছিলাম না? মনে আছে কিনা দেখো, 6 সেমিস্টারই কিন্তু আমরা এটা পড়ছি, তোমাদেরকে পড়াইছিলাম চিত্র সহ, যে ড্রপ মিটার, একটা ফাইবার, একটা কাপড়ের ঝুলে পড়ার ক্ষমতা। এরপর দেখো তোমার কি আছে, লাস্টার অথবা হ্যান্ডেল, এটাকে বুঝেছে একটা কাপড় সাধারণত টিকে থাকার ক্ষমতা। আমরা কিন্তু পড়ছিলাম যে পানির প্রবেদ্যতার ক্ষমতা, শার্লিয়ার পারমাবিলিটি, বিভিন্ন পদ্ধতিগুলো কিন্তু আমরা এখান থেকে পড়ে আসছি, তাই না? এরপর দেখো লেখা আছে প্রোডাক্টিভিটি অফ দ্য প্রসেস, অর্থাৎ এই প্রসেসটা যে আমরা করবো, আমরা যে অ্যাডভান্স ফাইবার শর্ট স্টাপল স্পিনিং এর মাধ্যমে আমরা যে প্রসেসটা যে অ্যাপ্লাই করব, এই প্রসেসটার ক্ষেত্রে কিন্তু আমার একটা প্রোডাক্ট অর্থাৎ উৎপাদন ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ দেখো, মূল একটা জিনিস এই বইটা আমরা পড়তে গেলে মূল কয়েকটা পয়েন্ট হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? আমাকে আধুনিকভাবে ক্ষুদ্র দৈর্ঘ্যের আঁশ ব্যবহার করে আমাকে সুতা তৈরি করতে হবে। তার মানে আমি যে আঁশটা ব্যবহার করব, ফাইবারটা ব্যবহার করব, এই ফাইবারের কিছু গুণাবলী থাকতে হবে। আমাদের প্রথম গুণাবলীটা কি হচ্ছে, আঁশের দৈর্ঘ্য। তার মানে আমাকে আঁশের দৈর্ঘ্য সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে। কারণ আমি কিন্তু এখানে লং স্টাপল ফাইবার ব্যবহার করতেছি না, আমি এখানে ব্যবহার করতেছি শর্ট স্টাপল ফাইবার, যেটা নাইম বলছে যে ক্ষুদ্র দৈর্ঘ্যের আঁশ। তার মানে কয়টা পয়েন্ট এখানে, প্রথমটা আছে আঁশের দৈর্ঘ্য, সুতার শক্তি, সুতার সূক্ষ্মতা, সুতার ফুলফিলনেস আছে, একটা ফাইবার ফেব্রিকের ঝুলে পড়ার ক্ষমতা আছে, লাস্টার বা ইলাস্টিসিটি আমরা যেটাকে বলি, স্থাপকতা আছে, এবং এটার প্রোডাক্টিভিটি যে গুণাগুণ আছে, এটা আমাদেরকে একটু ভালো করে এখানে খেয়াল রাখতে হবে। নাইন, বিষয়টা বুঝতে পারছো? ইমন আছো? ইমন শুনতেছো আমাকে? বলছি ইমন, কি আমাকে শুনতেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি।
তার মানে দেখো আমার আমার এই স্লাইডটা আমি নেট থেকে পড়াচ্ছি, যার কারণে আমার স্লাইডটা হচ্ছে ইংরেজিতে আছে, বাট এই ইংরেজিটাই কিন্তু আমরা বাংলা হিসেবে পড়তেছি। যেমন হচ্ছে কি আঁশের দৈর্ঘ্য, এটা কিন্তু আমরা পড়ে আসছি, তাই না? আমরা ইয়ার্নের ক্ষেত্রে এটা পড়ে আসছি, ফেব্রিকের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু আমরা তখন পড়ে আসছি, যে একটা কাপড় তৈরি করতে গেলে এই জিনিসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এরপর জাস্ট আমি যে জিনিসটা তোমাদের নিয়ে আলোচনা করব, যেহেতু এখানে প্রথম বলা আছে যে একটা ফাইবারের সূক্ষ্মতা, ফাইবারের সূক্ষ্মতা আমরা আসলে কিভাবে নির্ণয় করব, ঠিক না? আমরা প্রথমে কিন্তু বলছি যে ফাইবার ফাইন্যান্স, অর্থাৎ একটা যেই ফাইবারটা আমরা ব্যবহার করব ফাইবারের কিছু গুণাবলী থাকতে হবে। প্রথম গুণাবলীটা ছিল ফাইবারের সূক্ষ্মতা বা আঁশের সূক্ষ্মতা। হ্যাঁ, এখন ফাইবারের সূক্ষ্মতার হচ্ছে একটা আন্তর্জাতিক একটা পরিমাপ বা একটা স্কেল আছে। এই স্কেলটা দিয়ে নরমালি আমরা স্কেলটা সাধারণত কি কাজে ব্যবহার করি? কোনো কিছু মাপ ঝুঁকের কাজে। সেন্টিমিটার বা ইঞ্চিতে একটা স্কেল থাকে, স্কেলটা আমরা বিভিন্নভাবে ব্যবহার করি। তেমনি একটা ফাইবার আসলে কতটুকু সূক্ষ্ম, এটার একটা মাইক্রো একটা স্কেল আছে, যেটাকে আমরা মাইক্রোনিয়ার ভ্যালু বলি। এই ভ্যালুটা দিয়ে আমরা একটা ফাইবারের ফাইন্যান্স বা সূক্ষ্মতা যেটা আছে সেটা কিন্তু আমরা পরিমাপ করি। দেখো তোমরা স্ক্রিনের মধ্যে একটা সূক্ষ্মতাটা দেখতে পাচ্ছ। আমরা যখন বই পড়তে যাব এটা কিন্তু আমরা পড়বো। দেখো এখানে লেখা আছে আপ টু 3.1, অর্থাৎ 0 থেকে 3.1 পর্যন্ত যদি এটার মাইক্রোনিয়ার ভ্যালু হয় একটা ফাইবারের, ধরো একটা কটন ফাইবারের মাইক্রোনিয়ার ভ্যালু 3.1 লেখা আছে, তখন আমি কি বুঝবো? এটা ভেরি ফাইন, অর্থাৎ এটা খুব ভালো। এরপর যদি দেখি মাইক্রোনিয়ামটা আরেকটু বাড়ছে, অর্থাৎ মাইক্রোনিয়ামটা 3.1 থেকে 3.9 পর্যন্ত যদি হয়, সেটা হবে ফাইন। তার মানে সেটা হচ্ছে প্রথমটা ছিল খুব ভালো, এরপর হচ্ছে ভালো। সেটা যদি হয় 4 থেকে 4.9, সেটা হচ্ছে মিডিয়াম মানে মোটামুটি ধরনের। সেটা যদি 5 থেকে 5 জি হয় স্যার। তাহলে হচ্ছে স্লাইটলি কোর্স, অর্থাৎ এটা কিছুটা কুচকানো টাইপ হবে। আর অ্যাভব যদি 6 পয়েন্টের উপরে হয় তাহলে আমরা বুঝে নিব যে স্টেবল ফাইবারটা কোর্স, অর্থাৎ এটা হচ্ছে কুচকানো ধরনের একটা ফাইবার। তার মানে মাইক্রোনিয়ার ভ্যালু যত কম, ফাইবারের সূক্ষ্মতাটা কি তত বেশি। আমরা কিন্তু বেশি। একটা জিনিস মাথায় রাখবো কি, হ্যাঁ এটা জিনিস আমাদের এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। আমি আবারও বলি, আমাদের মুখস্থ করার কোনো কিছু দরকার নাই, জাস্ট এতটুকু মনে রাখবো 3.1 থেকে 6 পর্যন্ত এটার একটা মাইক্রোনিয়ার একটা ভ্যালু আছে, যেটা 3.1 পর্যন্ত, 0 থেকে 3.1 পর্যন্ত হচ্ছে খুব ভালো হবে, 3.1 থেকে 3.9 পর্যন্ত হবে ফাইন, 4 থেকে 4.9 হচ্ছে মিডিয়াম, 5 থেকে 5.9 হচ্ছে স্লাইটলি কোর্স, আর 6-এর উপরে সেটা হচ্ছে কোর্স। কারণ আমরা যখন অ্যাডভান্স শর্ট স্টাপল স্পিনিংটা পড়তে যাব তখন প্রথমেই আমার যে জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে আঁশের গুণাবলী। আমি কিন্তু প্রথমেই 6টা পয়েন্ট দেখে আসছি আঁশের গুণাবলীর ক্ষেত্রে। এরপর যখন কেউ তোমাকে প্রশ্ন করবে যে আচ্ছা আমি কিভাবে বুঝবো যে ফাইবারটা সূক্ষ্ম কিনা, তখন আমাকে এই যে মাইক্রোনিয়ার ভ্যালুটার মানটা জানতে হবে, যে এই মাইক্রোনিয়ার ভ্যালুর মানের সাপেক্ষে আমরা এই জিনিসটাকে বুঝতে পারবো। ঠিক আছে? আমরা জাস্ট একটু আলোচনা করতেছি, এগুলো কিন্তু প্রাইমারি আলোচনা। কারণ আমরা যখন পড়াটা শুরু করব নেক্সট ক্লাস থেকে, যখন আমরা বইটা পড়ানো শুরু করব, আমি প্রত্যেকটা বইয়েরই ছবি অথবা যারা বই কিনে নেয় নাই তাদের সুবিধার জন্য পিডিএফ ফাইল করে দিব, যাতে তোমরা বইটা দেখে বাসায় বসে বসে একটা ধারণা নিতে পারো। তার মানে দেখো আমরা দুইটা জিনিস শিখছি, জি একটা স্যার। হচ্ছে ফাইবারটা কিছু গুণাবলী, একটা যখন আমি শর্ট স্টাপল স্পিনিং ব্যবহার করতে যাব তার কিছু গুণাবলী, আর এখানে আমরা দেখতেছি হচ্ছে কি মাইক্রোনিয়ার ভ্যালুর কিছু মান। তোমরা তো স্ক্রিনে তো দেখতে পাচ্ছ তাই না মানটা? জি স্যার। চাইলে চাইলে একজন কাজ করতে পারো, একজন হচ্ছে এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, রেখে তোমাদের গ্রুপে দিয়ে দিও। আমি স্ক্রিনটা রাখছি, মাইক্রোনের ভ্যালুটা একজন স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দিয়ে রাখো, এটা রেখে তোমাদের গ্রুপের মধ্যে দিয়ে দিও। ঠিক আছে? রাখছো স্ক্রিনশটটা? জি স্যার, রেখেছি। আচ্ছা ঠিক আছে, আমি প্রথমটাতে একটু আবার ব্যাক আসতেছি, এটা রাখো যে ফাইবার ফাইন্যান্স, ফাইবার শুক্রতার ক্ষেত্রে কি কি বিষয় গুরুত্বপূর্ণ, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। দেখো স্পিনিং লিমিট, এখানে কয়েকটা পয়েন্ট আছে, 7টা পয়েন্ট আছে। জি স্যার, স্ক্রিনশট দিছো রেখেছি। এটা? আচ্ছা ঠিক আছে। জি স্যার। এখন দেখো আমরা দুইটা জিনিস জানলাম, এখন আমরা দেখো একটা গুরুত্বপূর্ণ জিনিস জানবো, ফাইবারের ম্যাচিউরিটি। ম্যাচিউরিটি মানে কি? ম্যাচিউরিটি মানে হচ্ছে একটা ফাইবার আসলে পরিপক্ক কিনা, কারণ অপরিপক্ক ফাইবার দিয়ে আমরা কখনোই সুতা বা ফাইবার কোনো কিছু কিন্তু তৈরি করতে পারবো না, ইয়ান তৈরি করতে পারবো না। তার মানে আমাকে অবশ্যই একটা ফাইবারের কিছু গুণাবলী থাকতে হবে, যে ফাইবারটা যে এটার হচ্ছে আমাদের কি আছে কিনা, যেই ফাইবারটার মধ্যে আমার ম্যাচিউরিটি আছে কিনা জানতে হবে। এখানে দেখো কিছু পয়েন্ট আছে আমাদের, দেখো লুজ অফ ইয়ার্ন স্ট্রেংথ, নেপনেস, হাই প্রপোর্শন অফ দ্য শর্ট ফাইবার, ভেরিং ডায়াবিলিটি, এগুলো আমরা পরে আলোচনা করব। আমাদের যেই জিনিসটা আছে দেখো, আমাদের কয়েকটা পয়েন্ট, শুধু পয়েন্টটা শুধু আমরা মনে রাখবো যে একটা ফাইবার ভালো না খারাপ সেটা নির্ণয় করতে গেলে আমাকে প্রথম একটা পয়েন্ট মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে ফাইবার ম্যাচিউরিটি, ফাইবারের পরিপক্কতা। এরপর আছে ফাইবারের লেন্থ, অর্থাৎ হচ্ছে কি বলছে, ফাইবারের দৈর্ঘ্য। কারণ আমরা কিন্তু প্রথমেই বলছি যে আমরা কিন্তু জানি ফাইবারের লেন্থ দুই ধরনের, একটা হচ্ছে শর্ট স্টাপল ফাইবার, একটা হচ্ছে লং স্টাপল ফাইবার। কিন্তু আমরা যেই বইটা এবার পড়বো সেই বইটা শুধুমাত্র শর্ট স্টাপল ফাইবারের উপরে বই, এটা কিন্তু লং স্টাপল ফাইবার না। দেখো ফাইবার এই লেন্থের মধ্যে প্রথম একটা পয়েন্ট আছে কি, স্পিনিং লিমিট। স্পিনিং মানে কি? সুতার দৈর্ঘ্য,
সুতার শক্তি, সুতার সূক্ষ্মতা, এই জিনিসগুলো আমাদের যে প্রথমটাতে যেটা ছিল। দেখো এখানে যখন আমরা পড়তে যাব আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এখানে একটা পয়েন্ট আছে, দেখো এই যে ঠিক মাঝ বরাবর, দেখতে পাচ্ছ এটা, যে আমরা যে বারবার বলতেছি শর্ট স্টাপল ফাইবার, শর্ট স্টাপল ফাইবার, এখন নাইম একটা উত্তর দিছি কি, স্যার ক্ষুদ্র দৈর্ঘ্যের রাশিকে আমরা শর্ট স্টাপল ফাইবার বলি। এখন আমি যদি প্রশ্ন করতাম আসলে ক্ষুদ্র দৈর্ঘ্যের রাশিটা ঠিক কতটুকু, তাই না, তখন কিন্তু আমাদের এটা উত্তর দেওয়া যাইতো না। দেখো এখানে চারটা পয়েন্ট আছে, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। এখানে চারটা হচ্ছে, প্রথম যে শর্ট স্টাপল ফাইবার 1 ইঞ্চি অথবা অর লেস, অর্থাৎ 1 ইঞ্চি পর্যন্ত ফাইবার, অথবা এর কম। 0.01 থেকে, হ্যাঁ 0.01 থেকে 1 ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চি পর্যন্ত যে ফাইবারটাকে, সেটাকে আমি বলবো শর্ট স্টাপল ফাইবার। আবার দেখো এখানে লেখা আছে যে আমাদের পার্শ্ববর্তীতে লেখা আছে 1.1 থেকে বেশি, অর্থাৎ 32 ইঞ্চি বা 8 ইঞ্চি পর্যন্ত যে ফাইবারটা আছে সেটাকে আমরা বলি মিডিয়াম স্টাপল ফাইবার। আর লং স্টাপল ফাইবার যেটা আছে সেটা হচ্ছে তার থেকে বেশি, অর্থাৎ 1.5 থেকে 1.3 অ্যাবভ যেটা আছে সেটাকে আমরা বলি সাধারণত লং স্টাপল ফাইবার। আর আরেকটা আছে এক্সট্রা লং স্টাপল, অর্থাৎ স্টাপল ফাইবারটা কিন্তু 4 ধরনের হয়ে থাকে, অর্থাৎ শর্ট স্টাপল, মিডিয়াম স্টাপল, লং স্টাপল এবং এক্সট্রা লং স্টাপল ফাইবার। এবং এখানে সেটার পার্সেন্টেজ গুলো দেয়া আছে যে 0.01 থেকে 1% পর্যন্ত সেটা হচ্ছে শর্ট স্টাপল, 1.1 থেকে 1.8 ইঞ্চি পর্যন্ত যদি কোনোটা যায় সেটা হচ্ছে মিডিয়াম স্টাপল, লং স্টাপলের ক্ষেত্রে একটা মান দেওয়া আছে এবং এক্সট্রা লং স্টাপলের ক্ষেত্রেও কিন্তু একটা মান দেওয়া আছে। অনেকে সাধারণত আমরা একটা ভুল করি কি, যে শর্ট স্টাপল এবং লং স্টাপলের মানটা কিন্তু জানি না। এখানে শর্ট স্টাপল কোনটাকে বলা হয়েছে এবং লং স্টাপল কোনটাকে বলা হয়েছে। কারণ সাধারণত আমরা যখন আমরা জানি যে আমরা প্রাকৃতিক থেকে যে ফাইবার গুলা পাই সেগুলো সাধারণত কি ফাইবার হয়, কে বলতে পারবা? প্রাকৃতিক ফাইবার গুলো কি শর্ট স্টাপল ফাইবার না লং স্টাপল ফাইবার? লং স্টেবল ফাইবার। শর্ট না, স্টেপ ফাইবার। হ্যাঁ হ্যাঁ, এটা ফারজানাটা না ঠিক না, আছে শর্ট যে শর্ট, সরি শর্ট। হ্যাঁ প্রাকৃতিক ফাইবার গুলো কেন শর্ট স্টাপল, কারণ এগুলো হচ্ছে লং প্রকৃতি হচ্ছে প্রদত্ত, রেশম। তাই না? যেমন হচ্ছে কটন, একটা তুলা, একটা জুট ফাইবার, সিল্ক, এগুলো কিন্তু আমরা প্রকৃতি থেকে পাই। এগুলো কিন্তু আমরা চাইলে দৈর্ঘ্য গুলারে নিজে বাড়াইতে বা কমাইতে কিন্তু পারি না, তাই না? কিন্তু আমরা কিন্তু একটা বিষয় হচ্ছে কি, আমরা যখন কৃত্রিম ফাইবার গুলো, অর্থাৎ আমরা যখন টেক্সটাইল র মেটেরিয়াল 1 2 তে আমরা হচ্ছে ম্যানমেড ফাইবার অর্থাৎ কৃত্রিম ফাইবার পরে আসছি, তখন আমরা একটা জিনিস কি, উৎপাদনের সুবিধার জন্য কৃত্রিম ভাবে কিন্তু আমরা লং স্টাপল ফাইবার তৈরি করি। তবে প্রয়োজনে কাজের সুবিধার জন্য আমরা তখন কি করি, লং স্টাপল ফাইবার গুলোকে কেটে কেটে এই শর্ট স্টেপল ফাইবার অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র ফাইবার তৈরি করে তখন হচ্ছে আমাদের প্রয়োজন অনুসারে কিন্তু আমরা কাজ করি। অর্থাৎ আজকে যে আমরা জিনিসগুলো শিখলাম, একটা ফাইবারের লেন্থের ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, মাইক্রোনিয়ার ভ্যালুটা, এবং শর্ট স্টেপল ফাইবার গুলো আসলে কি ধরনের হয়ে থাকে। আমাদের লাস্টে শুধু তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমরা। দেখো এখানে একটা মান দেওয়া আছে, হ্যাঁ লেখা আছে সাম সিগনিফিকেন্ট ব্রেকিং স্ট্রেন্থ। এখন ব্রেকিং স্ট্রেন্থ মানে কি, ছিঁড়ে যাওয়ার ক্ষমতা। আমরা কিন্তু পড়ছিলাম যে ব্রেকিং স্ট্রেন্থ কাকে বলে, এগুলো কিন্তু আমরা পড়ে আসছি টেক্সটাইলে, যে একটা ফাইবারের ছিঁড়ে যাওয়ার কতটুকু টান সাপেক্ষে ফাইবারটা ছিঁড়ে যেতে পারে সেটাকে সাধারণত আমরা বলে থাকি। এবং সাধারণত আমরা দেখো এখানে লেখা আছে পলিস্টার ফাইবারের ক্ষেত্রে 35 থেকে 60 সিএন অথবা টেক্স, এটা হচ্ছে একটা একক, সিএন টেক্স হচ্ছে একটা একক। কটনের ক্ষেত্রে সেটা 15 থেকে 40, উলের ক্ষেত্রে 12 থেকে 18। তার মানে কি, একটা জিনিস একটু খেয়াল করে দেখো, উল ফাইবারটা আমরা কি থেকে পাইতাম, ভেড়ার লোম থেকে পাই, তাই না? এই ফাইবারটা কিন্তু সহজেই টান দিলে ছিঁড়ে যায়। এরপর হচ্ছে কটনটা, কটনটা কিন্তু আরেকটু বেশি, সেটা হচ্ছে 15 থেকে 40 পর্যন্ত তার ব্রেকিং স্ট্রেন্থ, টান সাপেক্ষে ছিঁড়ে যাবে। কিন্তু পলিস্টার ফাইবারটা কি, দেখো এখানে উল আর কটনটা হচ্ছে প্রাকৃতিক ফাইবার, কিন্তু আমার পলিস্টার ফাইবারটা হচ্ছে আমার কি ম্যানমেড ফাইবার, যার কারণে পলিস্টার ফাইবারের শক্তিটা কিন্তু অনেক বেশি। কারণ এখানে আমার টুইস্ট ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে টুইস্টিং আমরা কেন করি, টুইস্ট করার আমাদের মূল একটা কারণ হচ্ছে কোনো ফাইবার শক্তি বৃদ্ধি করার জন্য, তাই না? দেখো এখানে পলিস্টার ফাইবারটা ছিঁড়তে গেলে প্রায় 35 থেকে 60 টেক্স, এটা হচ্ছে গ্রাম পার টেক্সে যদি আমরা কোনোর উপর শক্তি প্রয়োগ করি তখনই মাত্র পলিস্টার ফাইবারটা ছিঁড়ে যাবে। ঠিক আছে, এখন এখান থেকে কিন্তু আমরা জিনিসটা আইডিয়া পাইলাম কি, যে প্রাকৃতিক ফাইবার বা কৃত্রিম ফাইবারের তুলনায় সাধারণত আমাদের কৃত্রিম ফাইবারের শক্তিগুলো কিন্তু সাধারণত আমাদের বেশি থাকে, যার কারণে সেটার ব্রেকিং স্ট্রেন্থ অর্থাৎ ছিঁড়ে যাওয়ার ক্ষমতাটাও কিন্তু আমাদের অনেক বেশি। এরপর আমাদের লাস্ট যে টপিকটা নিয়ে আজকে শুধু একটু আলোচনা করব, দেখো এখানে কিছু ছবি তোমার দেওয়া আছে, হ্যাঁ, যে বিভিন্ন লেন্থের এটা একটা ফাইবার ধরে নিলাম, যে তোমরা যে ছবিটা দেখতেছো নিচে লেখা আছে যে স্টিফনেস ফাইবার অফ ডিফারেন্ট লেভ। আমরা জানি কি একটা ফাইবারের কাঠিন্যতা, আমরা কিন্তু পড়ছিলাম যে একটা ফাইবারের কাঠিন্যতা, ফাইবারের ঝুলে পড়ার ক্ষমতা,
দেখো এখানে কিছু কিছু ফাইবার বাঁকা হয়ে আছে, কিছু কিছু ফাইবার প্রথম যেটা আছে দেখো সেটা ধরে নিলাম আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এরপরটা ধরে নিলাম আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এরপরটা আমি ধরে নিলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এগুলো হচ্ছে কি একটা, আমরা যখন পড়ছিলাম একটা কাপড় সাথে ঝুলে পড়ে বা কাঠিন্যতা কতটুকু পর্যন্ত আঘাত সহ্য করতে পারে, কাঠিন্যতা যদি একটা ফেব্রিকের না থাকতো তাহলে দেখা গেছে কি হইতো, আমরা একটা কাপড় ব্যবহার করছি, আমি একটা কাপড় কিন্তু কয়েকটা ভাবে ঘর্ষণে আসতে পারে, সেটা কিভাবে, শরীরের সাথে শরীরের ঘর্ষণ হইতে পারে, আমরা যখন সেটাকে আমরা রোদে যাই বৃষ্টিতে যাই সেটার সাথে ঘর্ষণ হইতে পারে, আমরা যখন সেটাকে পানিতে ভিজাই ধোয়ার জন্য সেখানে একটা ঘর্ষণের সৃষ্টি হইতে পারে। তারপর আমরা আবার কিভাবে হইতে পারে যখন আমরা আয়রনিং এর জন্য দেই, আয়রন করার জন্য আমাকে তখনও কিন্তু একটা ঘর্ষণের সৃষ্টি হইতে পারে আমাদের এখানে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা ফাইবার স্টিফনেস টেস্টারের জন্য কি কি বিষয় আছে, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। দেখো এরপর আমাদের আছে ফাইবার ক্লিননেস, ক্লিননেস মানে হচ্ছে ফাইবার কিভাবে পরিষ্কার করতে হবে, এগুলাতে আমরা পরবর্তীতে যাব। জাস্ট আজকের ক্লাসে শুধু কয়েকটা ন্যাপশট কি সেগুলো আমরা জানি, আজকের ক্লাসে শুধুমাত্র আমরা এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলাম। সেই বিষয়গুলো হচ্ছে কি, প্রথমে আমি বলে নিচ্ছি একটা ফাইবারের কি কি গুণাবলী থাকতে হবে, ফাইবারের মাইক্রোনের ভ্যালুটা কি, এবং এই ফাইবারটা সাধারণত আমরা যে তুলনা করবো, আমরা যে বলবো শর্ট স্ট্যাপল, আসলে কোনটা শর্ট স্ট্যাপল কোনটা মিডিয়াম কোনটা একটু শর্ট মিডিয়াম, এই ফাইবার গুলো সম্পর্কে তিনটা সম্পর্কে কিন্তু আমরা ধারণা রাখবো। কারো কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের? আর সবাই জানো যে তোমাদের বেস থেকে আমি আবারও বলে দিচ্ছি যে যারা বৃত্তির জন্য আবেদন করছো এর মধ্যে অনেকেই কিন্তু বৃত্তিটা পাবা, এবং সেটার একটা শর্ত হচ্ছে কি, এবং এই বৃত্তিটা কিন্তু তোমরা 7 সেমিস্টারে বের হওয়ার আগে অর্থাৎ রানিং থাকা অবস্থায় এই বছরের মধ্যে কিন্তু তোমরা বৃত্তিটা পেয়ে যাবা। এবং যারা বৃত্তিটা পাবে মেয়েদের ক্ষেত্রে কিন্তু ফুলফিল আছে, ছেলেদের ক্ষেত্রে হয়তো 70% বৃত্তিটা পাবা। তো সেটার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, তোমাদের কিন্তু একটু ক্লাসগুলো করতে হবে। কারণ তোমরা দেখতে পাবা যে এই এমআইএস এর যে বৃত্তিটা সেটা কিন্তু মূল একটা শর্ত হচ্ছে কি, সকল সাবজেক্টে পাশ করতে হবে, এবং সকল শিক্ষার্থীদেরকে কি করতে হবে, যে ক্লাসগুলোতে একটু নিয়মিত থাকতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু কাজে লাগাইও, কারণ যেহেতু তোমরা 7 সেমিস্টারে চলে আসছো, এই সেমিস্টারটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সেমিস্টার থেকে তোমরা যে জিপিএটা পাবা তার 25% হচ্ছে তোমাদের ফাইনালে জিপিএর সাথে যোগ হবে। কারণ তোমরা কিন্তু জানো জিপিএর গ্রেডটা কিভাবে ভাগ করা হয়, 1 থেকে 3 সেমিস্টার পর্যন্ত মাত্র 5%, অর্থাৎ তিনটা সেমিস্টার মিলে তোমরা কিন্তু 5 5 5 15% পাবে। আর 7 সেমিস্টারে এসে তোমরা পাবে 25%, অর্থাৎ তার ডাবল। 1 থেকে 4 সেমিস্টার পর্যন্ত জিপিএটা যোগ করলে যেই ফলটা হবে, 7 সেমিস্টারের জিপিএটা যোগ করলে কিন্তু ঠিক তার সমান। সুতরাং এই জিনিসটার প্রতি সবাই একটু নজর দিও, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন জি আছে? স্যার। স্যার ইয়ে করছে যেমন হচ্ছে ওই যে বৃত্তিটার জন্য তো স্যার এখানে তো ইম্পর্টেন্ট হচ্ছে যে ক্লাসটা স্যার। এখন হ্যাঁ, স্যার আমাদের তো সিক্স দেখো সেমিস্টারের স্যার মানে কি ক্লাসটার অবস্থা তো স্যার অনেক সমস্যা নাই, পড়বে ধরো স্যার। তোমরা যারা বৃত্তির জন্য মানে আবেদন করছো, হ্যাঁ আমি যা জানি আমি জি বলছি, স্যার। আমি বুঝতে পারছি প্রশ্নটা, তোমরা যারা বৃত্তির জন্য আবেদন করছো আমরা ওই জিনিসটা মাথায় রেখে দিচ্ছি, কারণ আমরা চাই না যে আমাদের কোনো স্টুডেন্ট এই বৃত্তিটা থেকে বঞ্চিত হোক। ঠিক যতটুকু পর্যন্ত আবেদন করার আমরা সবটাই স্টুডেন্টদেরকে দেওয়া হয়েছে। এমনও হয়েছে যে স্টুডেন্ট হয়তো 3% ক্লাস করছে, ওই স্টুডেন্টদের কিন্তু জি আমরা স্যার 80% অসংখ্য দেখাইছি। ধন্যবাদ। কিন্তু এটা কিন্তু 7 সেমিস্টারের জন্য না, কারণ ওই সময়টাতে আমরা জানি যে করোনাকালীন সময় ছিল, অনেকের অনেক ধরনের সমস্যা ছিল, ওই জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু আমরা কাজগুলো করছি, ঠিক আছে। জি স্যার বুঝতে এই তো পেরেছি স্যার। ওইটাতে, এই তো